মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:30। 11:30টার মধ্যে সার্ভিস সেন্টার পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমি এখনো পর্যন্ত বেরোতে পারিনি। তো গতকালের ভিডিওতে দেখেছেন যে বাইকটার কি প্রবলেম হচ্ছে, ওটাই সারাতে নিয়ে যেতে হবে। কিন্তু মন মেজাজ খুব খারাপ, বাইক ডিস্টার্ব করলে না খুব মন মেজাজ খারাপ হয়ে যায়। তো চাই ঝপাঝপ বেরোই, দেখি কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। এই যে এর অবস্থা, আপ ডাউন করছে, আর প্লাস কতটা বেড়ে রয়েছে টিউনিং। তা কি প্রবলেম হচ্ছে, কোথায় আছে, লোকাল মিস্ত্রি সারাতে পারলো না। দেখি এখন গিয়ে। গতকাল যখন থেকে দেখেছি, প্রথমে গাড়ি টিউনিংয়ে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, লোকাল গ্যারেজে গেলাম, বললাম পারবেন, বললো হ্যাঁ করুন। নর্মাল টিউনিংটা বেড়ে গেছিলো, এ যা করে দিয়েছে, এই যে আপ ডাউনটা এত অসহ্য লাগছে, আর ভালো লাগছে না। বিশেষ করে যেই থ্রোটল কমিয়ে দেওয়া হচ্ছে, তখন সে ঘোড়ার মতো লাফাচ্ছে, আর এত জঘন্য সাউন্ড করছে, হাঁ হাঁ হাঁ। ওরা লোকজন হাঁ করে তাকাচ্ছে কোনো সিগন্যাল টিগনালে দাঁড়ালে। গাড়ি যখন স্পিডে চালাচ্ছি তখন কোনো সমস্যা নেই, তখন একদম বিন্দাস চলছে। কিন্তু যেই গাড়ি স্লো করে দিচ্ছি তখনই হয়ে যাচ্ছে ঘোড়া, গাড়ি থেকে ঘোড়া, গাড়ি ঘোড়া। ছোটোবেলায় বলতো না যে ভালো করে পড়াশোনা কর, তাহলে গাড়ি ঘোড়া চাপতে পারবি। আজকে আমি গাড়ি ঘোড়া দুটোতেই একসঙ্গে চাপছি। যদি এটা গাড়ি না, এটা বাইক, তবুও ওই হলো আর কি, গাড়ি ঘোড়া একসঙ্গে চাপছি। পাটুলি এখন পুরো ফাঁকা, আর কে আসবে এই দুপুর রোদের মধ্যে এখানে, পুরো ফাঁকা। আজকে এখন যাব হচ্ছে এয়ারপোর্টের 2.5 নম্বর গেট। নর্মালি আমি রুবিতে রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার রয়েছে সেই সার্ভিস সেন্টারে সারাই, কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে এখানে অনেক রকম বাধা নিষেধ আছে। এখানে সামান্য একটু প্রবলেম হলে তা সলভ করার বদলে বলবে পার্টস চেঞ্জ করুন। আর আমি তো দেখেছি কয়েকবার যাওয়ার ফলে যে ওরা সব সময় চায় কিছু না কিছু পার্টস চেঞ্জ করানোর। এবার দেখা গেলো একবার সার্ভিস করতে গেলাম, বলে এই পার্টসটা চেঞ্জ করুন, পরের বার নষ্ট হয়ে গেছে, আর পরের বার যখন যাবেন তখন আর বলবে না যে এই পার্টসটা চেঞ্জ করুন, কারণ তখন তো ওদের মনে থাকবে না, ওরা তো সেই জিনিসটা মাথায় থাকে না। তো তখন আর বলে না যে এই পার্টসটা চেঞ্জ করুন, তখন আবার ওই পার্টসটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, আর ওখানে গাড়ির কাজ কি হচ্ছে, কি প্রবলেম কেন হচ্ছে, কিচ্ছু ঠিকমতোভাবে দেখতে দেয় না, সেই কাস্টমার লঞ্চে বসে থাকতে হয়। তো এইসব কারণে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে এবার যাচ্ছি না। আমাদেরই একজন গ্রুপ মেম্বারের আছে সার্ভিস সেন্টার, সে রয়্যাল এনফিল্ডেরই শুধুমাত্র কাজ করে। আমি জানতাম না, যদিও রিসেন্ট জেনেছি। তো তার ওখান থেকেই দেখি কতটা কাজ হয়, একবার করাইলে তবে বুঝতে পারবো। এই সময় চতুর্দিকে হচ্ছে গাড়ির মেলা, প্রচুর গাড়ি, এত প্রবলেম। কিন্তু একটা জিনিস এই রাস্তায় মানতে হবে, এখানে কিন্তু কোনো জ্যাম হয় না। সিগন্যাল হয়তো কিছুক্ষণ দাঁড়াতে হয়, কিন্তু কোনো জ্যাম নেই, গাড়ি কিন্তু কন্টিনিউ চলতে থাকে, আর ভালো স্পিডেই চলতে থাকে। আর ভিতরে, কলকাতার ভিতরের দিকে যে রাস্তা, সেখানে তো জ্যামও থাকে, সিগন্যালও থাকে, দুটোই থাকে। এটা যদিও বাইপাস রোড। আগেকার BS4 পর্যন্ত গাড়ি এত ভালো ছিল যে সাধারণত চট করে কোনো প্রবলেম আসতো না। প্রবলেম আসলে খুব সহজে সারানো যেত, ঠিক করে নেওয়া যেত। আর এখন BS6 হয়ে আরও সমস্যা হয়ে গেছে। আর তার মধ্যে এত সেন্সার দিয়েছে, একটু এদিক থেকে ওদিক হলেই ইঞ্জিন লাইট জ্বলে যাচ্ছে, নয় ABS-এর লাইট জ্বলে যাচ্ছে, নয় কিছু না কিছু একটা ব্যাপার আছে। তাও তো ভালো, এতে লো স্পেসিফিকেশান, মানে এতে বেশি কিছু নেই বুলেটে। আমার তো অত ভালোই লাগে না যে একটা বাইকে 1000 রকমের সিস্টেম থাকে, 1000 রকমের সেন্সার, ও অস্বস্তিকর। মানে অর্ধেক দিন তো মনে হয় সার্ভিস সেন্টারেই পড়ে থাকতে থাকে আমার গাড়ি, এতেই এই অবস্থা। গাড়ির বাইকটা এই অবস্থায় এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসাটাই সব থেকে চাপের ব্যাপার হয়ে গেল। আর কালকের কথা ভাবুন, তাহলে কালকের কথা শুধু ভাবুন, সেই লালগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত এই বাইকটাকে নিয়ে আসতে আমার অবস্থা কি হয়েছিল। একটু স্লো হচ্ছে কি হচ্ছে না, জাস্ট থ্রোটল একটু কমাচ্ছি কি কমাচ্ছি না, ব্যাস এই ঘোড়ার মতো লাফাতে শুরু করে দিচ্ছে। এই জ্যাম টাইপের হলেই, গাড়ির ভিড় থাকলেই তখনই টেনশন উঠে যাচ্ছে।
এই করতে করতে গাড়ির ক্লাচ প্লেট না চলে যায়, সেটাই আমার ভয় লাগছে। ডান দিকে রয়েছে এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের লেফট সাইড দিয়ে যাচ্ছি, আর চলেও এসেছি গ্যারেজের কাছে। এইবার গাড়িটা দিতে পারলে একটু শান্তি, আর কাজটাও যেন ঝপাঝপ হয়ে যায়, বেশিক্ষণ যেন ওয়েট করতে না হয়, এটাই হচ্ছে আসল ব্যাপার। এখানে বসে বসে সন্ধে হতে চললো, এখনো বসে আছি। এই গাড়ি খোলা অবস্থায় পড়ে রয়েছে, থ্রটল বডি চেঞ্জ করতে হবে, কিন্তু এখনো থ্রটল বডি আসেনি। আর এদিকে রোড ল্যাম্প চলে গেছে। বাইক সারিয়ে নিয়ে চলে এসেছি, মুড এত খারাপ যে আর মাঝ রাস্তায় কিচ্ছু বলতে বা কিচ্ছু করতে ইচ্ছে করেনি, কিচ্ছু না। এত জঘন্য পরিস্থিতির মধ্যে পড়লাম যে এক্সপেক্ট করতে পারিনি যে এইরকম কন্ডিশন হতে পারে। একটা ছোট্ট ভুলের জন্য গাড়িটা কি মনে হয়েছিল, গাড়িটা লালগঞ্জে যখন বালির মধ্যে অ্যাডভেঞ্চার করেছিলাম তখন মনে হয়েছিল যে গাড়ির টিউনিং বেড়ে গেছে, গাড়িটা কন্টিনিউ যেটা হচ্ছে কি বলবো আরপিএম হাই হয়ে গেছে, করছে। তো ভেবেছিলাম টিউনিং করলে ঠিক হয়ে যাবে, জেনারেলি BS4 গাড়ি পর্যন্ত টিউনিং করলে ঠিক হয়ে যেত। তো সেই চিন্তা ভাবনা করে লোকাল গ্যারেজে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি টিউনিং করে দিতে পারবেন? বলেছিল হ্যাঁ পারবো, কিন্তু সেবারটা পারেনি। আর সেবাটাই যত গন্ডগোলের মূলে। তুই ভাই BS6 গাড়ি জানিস না কিভাবে করতে হয়, বা আমরাও তো জানি না, কিন্তু তুই তো মেকানিক, তুই তো জানিস তোর দ্বারা কি হবে কি হবে না। যখন জানিস না যে BS6 গাড়ি আমি পারবো না, আমি BS6 গাড়ির কাজ জানি না, সমস্ত সিস্টেম জানি না, কি প্রয়োজন ছিল গাড়িটার কিছু করতে যাওয়ার? আমি তো জিজ্ঞাসা করেছিলাম পারবে কি পারবে না, বলেছিল হ্যাঁ পারবো। আর ঠিক আছে করো, হ্যাঁ পারবো বলে যে ওই রকম গন্ডগোল করে দেবে। ও পুরো থ্রটল বডি খুলে সেখান থেকে টিউনিং করে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। আমি যখন এখানে নিয়ে যাই, এখানে থ্রটল বডি বহু চেষ্টা করে, কিছুতেই কিছু হয় না, সেই একই প্রবলেম চলতে থাকে। গোটা যত রকমের সেন্সার আছে সমস্ত সেন্সার চেক করা হয়, O2 সেন্সার চেক করা হয়, কোনো দিকে কিচ্ছু হয় না। নতুন থ্রটল বডি লাগানো হয়, নতুন থ্রটল বডি লাগিয়েও সেই একই প্রবলেম। নতুন থ্রটল বডি রয়্যাল এনফিল্ডের 4200 টাকা দাম, ভাবতে পারছেন? নতুন থ্রটল বডি লাগানো হলো, তাতেও সেই সেম প্রবলেম। পুরোনোটা ওয়াশ করা হলো, তাতেও সেম প্রবলেম, কিচ্ছু উপায় নেই। লাস্টে আনতে হলো ইসিউর দাম হচ্ছে 4300 টাকা। তাহলে হলো কত? 8500 টাকা। ইসিউ এনে যখন লাগানো হলো তখন নতুন থ্রটল বডি আর নতুন ইসিউ ঠিকঠাক অ্যাডজাস্ট হয়, বাইক ওকে। কিন্তু যেই আবার নতুন ইসিউর সঙ্গে পুরোনো থ্রটল বডি দেওয়া হচ্ছে, আর কাজ হচ্ছে না, আবার সেই এক প্রবলেম, আরপিএম উঠে যাচ্ছে, বাইক পুরো ছোট্ট একটা ভুল, যদি আমি ওখানে কিচ্ছু না করতাম এই সমস্যাটা হতো না। পুরো এই ছোট্ট একটা ভুলের জন্য আমার 9000 টাকা পুরো ফালতু চলে গেল। আর সত্যি কথা বলতে এই করতে করতে সন্ধে হয়ে গেছিল, আর ভালো লাগছিল, আর একদম ভালো লাগছিল, আর মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব। ভালো লাগে। এক হচ্ছে আগের দিন ওইভাবে এসছি বাইক নিয়ে, আজকে এইভাবে বাইক নিয়ে গেছিলাম সার্ভিস সেন্টারে, ওখানে সারাটা দিন বসে, খাওয়া নেই দাওয়া নেই, জাস্ট হোটেলে একটু খেয়ে নিয়েছিলাম বসে, কোনো প্রবলেম, কোনো সলিউশন আসছিল না। জানি না এবার থ্রটল বডি আরও কিছু ওরকমভাবে কিছু করে বা ইয়ে হয়ে ঠিক হতো কি না, কিন্তু আমি সত্যি কথা বলতে এতটা ফেড আপ হয়ে গেছিলাম, আর ভালো লাগছিল। মনে হয় ভাই যা হবি হ, আমাকে গাড়িটা ঠিক করে দে, পয়সা যা লাগে লাগুক, কোনো অসুবিধা নেই, গাড়িটা আমাকে ঠিক করে দাও। মানে এই অবস্থা, যাই না আর কিছু করা যেত কি যেত না। পুরো 9000 টাকা খরচা, এর একটা পয়সাও খরচা হতো না।
যদি আমি যখন আরপিএম হাই হয়ে গেছিলো বাইকটাকে স্টার্ট দিয়ে 15-20 মিনিট রেখে দিতাম, যেটা আমাকে ওখান থেকে বললো যে যদি কখনো এরকম অ্যাডভেঞ্চার করতে গিয়ে বা পাহাড়ে গিয়ে গাড়ির আরপিএম হাই হয়ে যায় BS6 গাড়ির, কিচ্ছু করার দরকার নেই, শুধু গাড়িটাকে স্টার্ট দিয়ে কিছুক্ষণ রেখে দিতে, ও অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু আমি সেইটুকু জানতাম না বা সেই ধৈর্যটুকু রাখতে পারিনি, তাড়াতাড়ি করে ঠিক করতে গিয়ে যত গন্ডগোল, একটা পয়সাও খরচা হতো না, 9,000 টাকা পুরো ফালতু বেরিয়ে গেল। সুতরাং কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে, আমি ঠেকে শিখলাম আর আপনারা এটা দেখে শিখবেন। একটা কথা বারবার বলছি, BS6 গাড়ির কাজ সব মেকানিক জানে না। BS6 গাড়ি আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি যেমন করে হোক চালিয়ে সার্ভিস সেন্টার বা BS6 গাড়ির কাজ যারা করে তাদের কাছে নিয়ে আসুন, তারা গাড়িটাকে ঠিক মতোভাবে সারিয়ে দেবে। কিন্তু ওই লোকাল গ্যারেজে যদি এইসব প্রবলেম দেন, পুরো গাড়ির বারোটা তো বাজবেই, প্লাস একটা মোটা খরচার জন্য প্রিপেয়ার থাকুন। আমি একটা জিনিস বুঝে গেছি, যারা BS6 গাড়ির কাজ জানে না তাদেরকে দিয়ে বা BS6 গাড়ির কাজ করে না তাদেরকে দিয়ে কখনো আর আমি BS6 মানে এই গাড়ির কাজ আমি করাবো না, হয় সার্ভিস সেন্টার নয় লোকাল গ্যারেজ। কিন্তু সার্ভিস সেন্টারও ভাই প্রচুর মাথা খারাপ করে দেয়, এখানে তো তাও 9,000 টাকার মধ্যে আমার হয়ে গেছে, সার্ভিস সেন্টারে গেলে বোধ হয় 15-20 হাজার টাকা আমার বিল করে দিত। কিছু করার নেই, প্রযুক্তি উন্নত হচ্ছে, পয়সার 12টা বাজছে। আগে এসব কিচ্ছু ছিল না, আগে সামান্য একটু টিউনিং করে দিলেই ঝামেলা মিটে যেত। ইভেন আমাকে বলছে এখন BS6 গাড়ি মানুষে এমন হচ্ছে 20-30 হাজার টাকা খরচা করে BS4 বানিয়ে নিচ্ছে। BS6 এর যা কিছু আছে সমস্ত খুলে সমস্ত কিছু নতুন লাগিয়ে BS4 বানিয়ে নিচ্ছে, আর তার জন্য খরচা হচ্ছে 25-30 হাজার টাকা। কি পরিস্থিতি ভাবুন, লো স্পেসিফিকেশন গাড়ি রয়্যাল এনফিল্ড, তারপরেও এই অবস্থা। ভাই যে গাড়িতে প্রচুর স্পেসিফিকেশন আছে, প্রচুর মুড আছে, তোমরা ভাই চালাও কি করে? ও তো যাই হোক, প্রবলেম সলভ, আর কোনো চিন্তা নেই। এবার বাইক নিয়ে রাইড করা যেতেই পারে, ইভেন রাইড করবো, পরপর কিছু করবো, বড্ড বিজি রয়েছি অফিসের কাজে, এত ব্যস্ত রয়েছি যে মানে রাইড করা, ভিডিও বানানো, দেওয়া প্রচণ্ড প্রবলেম হচ্ছে। কিন্তু এগুলো এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই, করতে হবে। শখ যতক্ষণ আছে, ইচ্ছা যতক্ষণ আছে, করতে হবে। তো খুব তাড়াতাড়ি বড় বড় বেশ কিছুটা রাইড হতে চলেছে, বেশ কিছু ড্রাইভ হতে চলেছে। তো সেগুলো আপনারা দেখতে পাবেন সামনের ভিডিও পরপর আসতে চলেছে। সো এই ভিডিওটা আর বড় করবো না, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কি করণীয়, কি প্রবলেমের মধ্যে পড়লে কীভাবে প্রবলেম সলভ করবেন। কি বলছি আমার নিজেরও মাথায় ঢুকছে না। মানে আপনারা এরকম ধরনের প্রবলেমে যদি পড়েন তো কখনো এরকম লোকাল মিস্ত্রি দিয়ে গাড়ি দেখাবেন না, ফালতু টাকার বরবাদ করবেন না। সো এটুকুই আমার বলা। সো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আই হোপ আপনারা একটু কিছু শিখতে পারলেন, তো এর জন্য লাইক করুন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।